স্যার আইজ্যাক নিউটন ১৬৪২ সালের বড়দিনে আইজ্যাক নিউটন জন্মগ্রহণ করেন। তার জন্মের পূর্বেই পিতার মৃত্যু হয়। জন্মের সময় আইজ্যাক ছিলেন দুর্বল, শীর্ণকায় আর ক্ষুদ্র আকৃতির। বিশ্বের প্রয়োজনেই সৃষ্টিকর্তা তার প্রাণ রক্ষা করেন। বিধবা মায়ের সাথে নিউটনের জীবনের প্রথম বছর কেটে যায়। এ সময় তার মা বারনাবাস নামে এক ভদ্র লোকের প্রেমে পড়ে তাকে বিবাহ করেন। নববিবাহিত দম্পতির জীবনে শিশু নেহা অবাঞ্ছিত বিবেচনা করে মা শিশু নিউটনের তার দাদির কাছে রেখে যান। ১২ বছর বয়সে নিউটনকে গ্রামের স্কুলে ভর্তি করে দেওয়া হয়। রুগ্ন থাকা সত্ত্বেও দুষ্টুমিতে পাকা ছিলেন নিউটন, কিন্তু মেধা ছিল তার প্রখর। স্কুলে থাকাকালীন সময়ে নিউটনের গ্রামে এক হাওয়া কল দেখে কৃত্রিম এক হাওয়া কল তৈরি করেন। অধ্যক্ষ প্রায় স্কুলে পৌঁছতে দেরি করত। একদিন নিউটন বললেন, স্যার, আমি আপনার জন্য একটা ঘড়ি তৈরি করে দিচ্ছি, তাহলে ঘড়ি দেখে ঠিক সময় স্কুলে আসতে পারবেন। নিউটন ঘড়ি তৈরি করলেন। ঘড়ির ওপর থাকতো একটা পানির পাত্র। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে পানি সেই পাত্রে ঢেলে দেওয়া হতো। তা থেকে ফোঁটা ফোঁটা পানি ঘড়ির কাঁটার উপর পড়তো এবং ঘড়ির কাঁটা আপন গতিতে এগিয়ে চলত। এরপর নিউটন তৈরি করলেন এক মজার গাড়ি। পা দিয়ে সেই গাড়ি চালানো যেত। নিউটনের দুষ্টুমি বুদ্ধির সাথেও ছিল কিছু আবিষ্কার। নিউটনের সৎ বাবা মারা গেলেন। মায়ের পক্ষে ক্ষেত খামারে দেখাশোনা সম্ভব না হওয়াতে ১৪ বছর বয়সে নিউটনকে গ্রামের বাড়ি এনে ক্ষেত খামারে কাজ শেখাতে লাগলেন। অনিচ্ছা সত্ত্বেও মায়ের ইচ্ছা মেনে নিতে হলো নিউটনকে। চাষবাসের কাজ দেখাশোনা করা ছাড়া নিয়মিত বাজারে যেতেন নিউটন। মায়ের ইচ্ছে, বাজারে গিয়ে মাল কেনা বেচার কাজ ভালোভাবে শিখতে হবে নিউটন। ভাগ্যক্রমে চাচা উইলিয়াম ভাইপোর জ্ঞান তৃষ্ণায় মুগ্ধ হয়ে নিজের কাছে নিয়ে আসেন। চাচা কেমব্রিজের ট্রিনিটি কলেজের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নিউটনকে আবার স্কুলে ভর্তি করে দেন। ১ বছর পর নিউটন ট্রিনিটি কলেজে ভর্তি হন। নিউটন অধ্যবসায়ী ও পরিশ্রমী ছিলেন। মেধাও ছিল প্রখর। অঙ্কে তার মাথা থাকা সত্ত্বেও অঙ্কের প্রতি তার কোনো আকর্ষণ ছিল না। প্রকৃতি তাকে বেশি আপন করে নিয়েছিলেন। প্রকৃতির সৌন্দর্য তাকে মুগ্ধ করত। ভার্সিটির যে ঘরে নিউটন থাকতেন তার একদিকে একটা গবেষণাগার গড়ে তুলেছিলেন, আর ঘরের লাগোয়া জানালার সামনে তৈরি করেছিলেন একটা ছোট্ট বাগান। ১৬৬৫ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। কলেজে ছাত্র থাকাকালীন অবস্থাতে তিনি অঙ্কশাস্ত্রে কিছু জটিল তথ্য আবিষ্কার করেন। বাইনামিয়াল থিওরেম, ফ্লাকসন, যা বর্তমানে ইন্টিগ্রাল ক্যালকুলাস নামে পরিচিত। এছাড়া কঠিন পদার্থের ঘনত্ব, দ্য মেথড ফর ক্যালকুলেটিং দ্য এরিয়া অফ কার্ভাস অফ দ্য ভলিউম অফ সলিডস। ১৬৬৬ সালে সময়ে নিউটন এক চিঠিতে লিখেছেন, আমি ফ্লক্সিয়ান্স পদ্ধতি উদ্ভাবনের সাথে সাথেই মাধ্যাকর্ষণ শক্তির সম্বন্ধে চিন্তা ভাবনা ভাবতে শুরু করেছি। ভাবতে অবাক লাগে, তখন নিউটনের বয়স মাত্র ২৪ বছর। নিউটন চাঁদ ও অন্য গ্রহ নক্ষত্রের গতি নির্ণয় করতে সচেষ্ট হন। ১৬৬৭ সালে তার কৃতিত্বের জন্য ট্রিনিটি কলেজ তাকে ফেলো হিসাব নামে পরিচিত করলেন। একজন ২৫ বছরের তরুণের পক্ষে এই এক দুর্লভ সম্মান। তিনি আলোর অপকৃতি ও তার গতিপথ নিয়ে গবেষণার কাজ শুরু করলেন। তিনি তৈরি করলেন প্রতিফলক টেলিস্কোপ। এর সাহায্যে মহাকাশের গ্রহ নক্ষত্রকে স্পষ্ট দেখা যায়। টেলিস্কোপটির দৈর্ঘ্য ছিল মাত্র ৬ ইঞ্চি। পর নিউটন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজের গণিতের অধ্যাপক হিসেবে নির্বাচিত হন। মাত্র ২৯ বছর বয়সে ইংল্যান্ডের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের পাশে তার নাম যোগ হয়। সোসাইটির প্রথম সভায় তার আলোকতত্ত্ব নিয়ে প্রবন্ধ পাঠ করলেন। প্রশংসা, খ্যাতি কোনো কিছুই বৈজ্ঞানিক নিউটনের মনোজগৎকে স্পর্শ করত না। কিন্তু হঠাৎ করেই নিউটন করুণ হৃদয় প্রেমের ছোঁয়া লাগে। বল নাচের আসরে পরিচয় এক তরুণীর সাথে, ভালো লাগে তাকে। হঠাৎ করেই তরুণীর একটি হাত নিজের হাতে টেনে নেন। তেমনইভাবে প্রিজম নামে একটি নেহাত কাঁচ কিনে আনেন একবার। পরবর্তীতে কাছ থেকেই উদ্ভব করেন বর্ণতত্ত্ব। তুচ্ছ জিনিসের মধ্য থেকেই অসীম রহস্য সন্ধান। এ বোধহয় নিউটনের চরিত্রের বৈশিষ্ট্য। একবার কলেজ ছুটি অবসর মায়ের কাছে গিয়েছিলেন নিউটন। অনেক সময় ধরে বাগানে ঘোরাঘুরি করতেন তিনি। হঠাৎ করেই চোখের সামনে পড়ল একটা আপেল।
মুহূর্তে তার মনের কোনো উকি মারে এক প্রশ্ন, কেন আপেলটি আকাশে না উঠে মাটিতে এসে পড়ল? এই জিজ্ঞাসাই মানুষের চিন্তার জগৎ এক যুগান্তর নিয়ে এলো, জন্ম নিল মাধ্যাকর্ষণ তত্ত্বের। যদিও এর চিন্তার সূত্রপাত হয়েছিল বহু পূর্বেই, তার পূর্ণ পরিণতি ঘটল 1687 সালে। নিউটন প্রকাশ করলেন তার কালজয়ী গ্রন্থ ম্যাথামেটিক্যাল প্রিন্সিপাল অফ ন্যাচারাল ফিলসফি। মানুষ মাধ্যাকর্ষণ শক্তির কথা সামান্য কিছু জানলেও এই বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে রয়েছে যে তার অস্তিত্ব, সে কথা কেউ জানত না। মাধ্যাকর্ষণ শক্তির এই আকর্ষণীয় গ্রহ নক্ষত্র পৃথিবীকে এক সূত্রে বেঁধে রেখেছে। তিনি বিজ্ঞানের সীমারেখার বিস্তৃত করেছিলেন একজন পদার্থবিদের বস্তু থেকে জ্যোতির্বিদের মহাশূন্য। তিনি মানুষের কল্পনাকে চালিত করেছেন আপেলের গতি থেকে তারার গতিতে। তিনি নির্জনে সকলের অগোচরে গবেষণা করতেন। তার নিজস্ব যে জগৎ, যেখানে মানুষের কোলাহল নেই, নেই খ্যাতির বিড়ম্বনা, নেই সম্মানের মোহ, আছে শুধু বিশ্ব প্রকৃতির সঙ্গে নিজেকে একাত্ম করার সাধনা। নিউটন নিজেকে অন্তরালে রাখতে চাইলেও বন্ধুদের মনে হলো তার এই মহাজাগতিক আবিষ্কার একে সমাজের সামনে তুলে ধরা হোক নৈতিক কর্তব্য। আবিষ্কৃত সত্যকে সর্বসাধারণের কাছে প্রকাশ করবেন। শুরু হলো পাণ্ডুলিপি রচনা। সমস্ত রাত্রি জেগে নিউটন লিখে চলেন। ভোরবেলায় অল্পক্ষণের জন্য ঘুমিয়ে নিয়ে আবার লিখতেন। চাকর দুপুরের গরম খাবার দিয়ে যেত। প্রায় দিনেই যখন তিনি সেই খাবার খেতেন তখন গভীর রাত। একদিন রাতে বন্ধুর বাড়িতে তার নিমন্ত্রণ। কাজ করতে করতে মনে পড়ল বন্ধুর বাড়িতে যেতে হবে। তাড়াতাড়ি ঘর থেকে বার হলেন নিউটন। যখন বন্ধুর বাড়িতে পৌঁছলেন তখন গভীর রাত, চারদিকে অন্ধকার। নিউটন বুঝতে পারলেন নিমন্ত্রণ পর্ব আগেই শেষ হয়ে গেছে। বাড়ি ফিরে আবার কাজে বসলেন। রাতে খাওয়ার কথা আর মনে হলো না তার। এই নিরলস গবেষণার মধ্যে নিউটন প্রমাণ করলেন, ইফ দ্য ফোর্স ভ্যারিড অ্যাজ দ্য ইনভার্স স্কয়ার দ্য ফিট উড বি অ্যান এলিপস উইথ দ্য সেন্টার অফ দ্য ফোর্স ইন অন ফোকাস। এই আবিষ্কারের মাধ্যমে মাধ্যাকর্ষণ তত্ত্ব প্রতিষ্ঠার কাজ সহজসাধ্য হলো। নিউটন নির্ণয় করলেন চন্দ্র সূর্যের সঠিক আয়তন। প্রতিষ্ঠা হলো মাধ্যাকর্ষণ তত্ত্ব। এ তত্ত্বের যাবতীয় বিবরণ তিনি লিখলেন তার প্রিন্সিপিয়া গ্রন্থটিতে। যখন বই প্রকাশিত হলো তখন অধিকাংশ মানুষের কাছেই মনে হলো এ বই যেমন জটিল তেমনি দুর্বোধ্য। নিউটনের এক দার্শনিক বন্ধু একদিন নিউটনকে জিজ্ঞেস করলেন, কিভাবে তোমার লেখার অর্থ বোঝা সম্ভব? নিউটন তাকে একটি বইয়ের তালিকা দিয়ে বলেন, আপনি এই বইগুলি পড়ুন, তাহলে আমার তত্ত্ব বোঝার কাজ সহজ হবে। ভদ্রলোক তালিকা দেখে বলেন, নিউটনের তথ্য বোঝা আমার সাধ্যের বাইরে, কারণ প্রাথমিক তালিকার এই বই কটি পড়া শেষ করতে আমার অর্ধেক জীবন কেটে যাবে। কিন্তু নিউটন বলতেন, প্রকৃতপক্ষে লোকে আমার বইকে যতখানি জটিল ভাবে ততখানি জটিল নয়। অঙ্কের কোনো গভীর জটিল তত্ত্ব এতে নেই। ফিলোসফি ন্যাচারাল প্রিন্সিপিয়া ম্যাথামেটিক প্রকাশিত হয় 1687 সালে। ল্যাটিন ভাষায় লেখা বইটি 3 খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে নিউটন গতিসূত্র সম্বন্ধে আলোচনা করেছেন। 3টি গতিসূত্র হলো: 1. প্রত্যেকটি বস্তু চিরকাল সরলরেখা অবলম্বন করে সমবেগে চলতে থাকে। 2. বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। 3. প্রত্যেকটি ক্রিয়ার সামনে ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রিন্সিপিয়া গ্রন্থের 2য় খণ্ডে তিনি গ্যাস ফ্লোয়ি বস্তুর গতির কথা আলোচনা করেছেন। গ্যাসকে কতগুলো স্থিতিস্থাপক অণুর সমষ্টি ধরে নিয়ে তিনি বয়েলের সূত্র প্রমাণ করেন। 3য় খণ্ডে মাধ্যাকর্ষণ তত্ত্ব সম্বন্ধে খুঁটিনাটি আলোচনা করেন। তিনি উপলব্ধি করেছিলেন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবেই সূর্যকে কেন্দ্র করে ঘুরছে চন্দ্র। 2টি বস্তুর মধ্যে মহাকর্ষীয় বল তাদের ভরের সমানুপাতিক ও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধের 60 গুণ। এই দূরত্ব থেকে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করছে। নিউটন লক্ষ্য করেছিলেন সূর্য গ্রহগুলোর মধ্যে প্রত্যেকটি গ্রহ তাদের উপগ্রহগুলোর মধ্যে পৃথিবী, সমুদ্র ও চাঁদ এবং সূর্যের মধ্যে এমনকি জোয়ার ভাটা ও সাধারণ জগতের যে কোনো 2টি বস্তুর মধ্যে একই মহাকর্ষ তত্ত্ব কার্যকরী।
প্রিন্সিপিয়া গ্রন্থটি আর্থিক কারণে ইংল্যান্ডের রয়্যাল সোসাইটি প্রকাশ করতে পারেনি। এ বই প্রকাশিত করেন এডমন্ড হ্যালি নামে এক তরুণ জ্যোতির্বিদ। এর রচনার মধ্যে নিউটন একদিকে যেমন আধুনিক বিজ্ঞানের গোড়াপত্তন করেন, অন্যদিকে বিশ্বের গঠন সম্বন্ধে মানুষের মনের বহু কুসংস্কার দূর করেন। তার প্রতি সমালোচনা করা হলো তিনি তার তত্ত্বে বিশ্ব প্রকৃতিকে যেভাবে বিবেচনা করেছেন তা থেকে মনে হয় এই সমস্তই যেন এক বিশৃঙ্খল মনের প্রাণহীন সৃষ্টির কাহিনী। নিউটন জবাবে বললেন, প্রকৃতপক্ষে এই বিশ্ব প্রকৃতি এমন সুশৃঙ্খল সুসামঞ্জস্যভাবে সৃষ্টি হয়েছে মনে হয় এর পশ্চাতে সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ দান রয়েছে। সৃষ্টিকর্তা সম্পর্কে কোনো বিতর্ক তিনি সৃষ্টি করেননি। নিউটন সৃষ্টিকর্তার সম্বন্ধে কোনো কল্পনা করতেন না। তিনি বলতেন, আমি বিজ্ঞানী, ধর্মের কোনো বিষয় বা সৃষ্টিকর্তা সংক্রান্ত কোনো বিষয় আমার গবেষণার অন্তর্ভুক্ত নয়। আমি শুধু সৃষ্টির প্রত্যেককে নিয়মের পর্যালোচনা করি। প্রকৃতপক্ষে তিনি নিজের বিরাট তত্ত্বকেই সঠিকভাবে জানতে পারেননি। অসাধারণ আবিষ্কারের পরও তিনি ছিলেন অসুখী মানুষ। যখন তিনি প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা রচনার কাজ করে যান, তখন তিনি তার কয়েকজন প্রভাবশালী বন্ধুর সাহায্যে রাজদরবারে কোনো পদ পেতে চেয়েছিলেন। অ্যারিস্টটলের পর তিনি যে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, তার প্রকৃত মর্যাদা যে দেশের মানুষ দিতে পারেনি, তার জন্য তিনি সামান্যতম আগ্রহ প্রকাশ করেননি। তার আগ্রহ ছিল ব্রিটেনের রাজার একজন বেতনভোগ রাজনৈতিক উপদেষ্টা হওয়ার। প্রিন্সিপিয়া প্রকাশের পরেই নিউটন সক্রিয়ভাবে রাজনীতিতে নামলেন। যখন দ্বিতীয় জেমস বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা কেড়ে নিতে চাইলেন, তিনি তখন সক্রিয় বিরোধী হয়ে উঠলেন। রাজ পরিবারের উৎখাতের পর 1694 সালে নতুন সংবিধান তৈরির জন্য যে কনভেনশন গড়ে উঠল, নিউটন তার সদস্য হলেন। রাজা তার সাথে রাজনীতি বিষয়ে পরামর্শ করতে চাইলেন। তিনি বললেন, আমি নিউটন রাজনীতিবিদ নয়, দার্শনিক। তবুও রাজনীতিবিদ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন তিনি। 1690 সালে কনভেনশন পর সমাপ্তি ঘটল। নিউটনের রাজনৈতিক জীবনের পরিসমাপ্তিও ঘটল। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে নিউটন সম্পর্কে গুজব রটতে শুরু করলো। প্রচার হতে থাকলো তিনি মানসিক রোগে আক্রান্ত, তাকে মানসিক হাসপাতালে ভর্তি করতে হবে। কিন্তু সবার ধারণা পাল্টে দিয়ে তিনি কিছুদিনের মধ্যে আবার সুস্থ হয়ে উঠলেন। এরপর তিনি টাকশালে চাকরি নিলেন। বিজ্ঞান ছেড়ে তাকে মুদ্রার সমস্যায় জড়িয়ে পড়তে হলো। নিউটনের সমালোচকের সংখ্যা কম ছিল না। তারা প্রচার করতে লাগলো টাকশালের প্রধান হওয়াই তার জীবনের লক্ষ্য। কিন্তু চাকরির মাধ্যমে তার গবেষণা চলতে থাকলো। একদিকে মোমবাতি জ্বলছিল, ঘরের এক কোণায় বসেছিল নিউটনের পোষা কুকুর ডায়মন্ড। নিউটন ঘরের বাইরে যেতে ডায়মন্ড লাফ দিয়ে টেবিলের উপর। জ্বলন্ত মোমবাতি উল্টে গিয়ে পড়ল কাগজের স্তূপে। কয়েক মুহূর্তে জলে পুড়ে ছাই হয়ে গেল নিউটনের 20 বছরের সাধনার ফল। নিউটন তার গবেষণাগারে প্রবেশ করে যখন এই ভয়াবহ দৃশ্য দেখলেন, কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। তার বুঝতে সামান্যতম অসুবিধা হলো না এই দুষ্কর্মের নায়ককে। কিন্তু এতটুকু ক্রোধের চিহ্ন ফুটে উঠল না তার মুখে। শুধু ডায়মন্ডের পিঠে সামান্য চাপড় দিয়ে বলেন, ডায়মন্ড, তুমি জানো না তুমি কি ক্ষতি করলে। তারপর আবার নিজের কাজে মন দিলেন। টাকশালে চাকরি করে নিউটনের আর্থিক দুরবস্থা দূর হলো। এ সময় নিজেকে অভিজাতের সমাজে প্রতিষ্ঠা করার জন্য কাজে উদ্গ্রীব হয়ে উঠলেন। লন্ডনের সবচেয়ে সম্ভ্রান্ত পাড়ার বাড়ি ভাড়া নিলেন। সংসার দেখাশোনার জন্য প্রিয় ভাইজিকে কাছে নিয়ে এলেন। নিজের বংশমর্যাদা নিয়ে গর্ব করতেন। শহরের বাইরে তার কিছু সম্পত্তি ছিল। মাঝে মাঝে তিনি সেখানে গিয়ে থাকতেন। যখন কেউ সেখানে যেত, দেখতে পেত গণিতশাস্ত্রের মহাপণ্ডিত গ্রামের লোকদের সাথে তার ভাগের গরুর, ছাগল, ভেড়া সংখ্যা নিয়ে ঝগড়া করছেন। গণিতশাস্ত্রের মহাপণ্ডিত গ্রামের লোকদের সাথে তার ভাগের গরু, ছাগল, ভেড়ার সংখ্যা নিয়ে ঝগড়া করছেন। যিনি সমস্ত জীবন ধরে প্রকৃতির ভাষা পাঠ করতে চেষ্টা করছেন, তিনি বিচিত্র ভাষায় ভাইজির সাথে ঝগড়া করছেন। 1703 সালে নিউটনের জীবনে এলো এক অভূতপূর্ব সম্মান। তিনি রয়্যাল সোসাইটির সভাপতি হলেন। আমৃত্যু তিনি সেই পদে অধিষ্ঠিত ছিলেন। 1705 সালে রানী অ্যানি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে এলেন। রানীর পক্ষ থেকে নিউটনকে নাইটহুড উপাধিতে ভূষিত করা হলো। এই সময় ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের প্রথম আবিষ্কর্তা হিসাবে জার্মান দার্শনিক লিবনিজের সাথে বিতর্কে জড়িয়ে পড়লেন। ইংল্যান্ডে রয়্যাল একাডেমি জানতে পারল লিবনিজ ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের আবিষ্কর্তা হিসেবে দাবি জানাচ্ছেন। রয়্যাল একাডেমির সদস্যরা ক্রোধে ফেটে পড়ল। তাদের সভাপতির কৃতিত্বকে এক বিদেশি চুরি করে নিজের নামে প্রচার করতে চাইছে, কারণ তারা বিশ্বাস করতেন নিউটনই প্রথম ক্যালকুলাসের সম্ভাবনা। তার অস্তিত্ব সম্বন্ধে লিবনিজের কাছে বলেছিলেন।
লিবনিজ এক উন্নত করছে, সঠিক বিস্তৃতি দিয়েছে কিন্তু আবিষ্কার করেনি। ইংল্যান্ডের রয়্যাল একাডেমির সদস্যরা নিউটনের সমপক্ষে প্রচার শুরু করলো। জার্মানরাও লিবনিজের পক্ষে বক্তব্য রাখলো। দুপক্ষের লড়াই ক্রমশ বাড়তে থাকে। প্রথমে নিউটন এই বিবাদ থামাতে সচেষ্ট হলেন, কিন্তু যখন ব্রিটেনের রাজা এই ব্যাপারে মনোযোগ দিলেন, তখন নিউটন নিজের এবং দেশের সম্মানের কথা বিবেচনা করে নিজের সপক্ষে বক্তব্য রাখার জন্য প্রস্তুত হলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই সময় লিবনিজ মারা গেলেন। বিতর্ক তবুও চলতে থাকলো এবং সে বিতর্কের কোনো মীমাংসা হয়নি। তবে নিরপেক্ষ ঐতিহাসিকদের মতে নিউটন ডিফারেনশিয়াল ক্যালকুলাসের উদ্ভাবক হলেও লিবনিজের পদ্ধতি ছিল অনেক সহজ এবং স্বয়ংসম্পূর্ণ। বয়স বৃদ্ধির সাথে সাথে নিউটন রাজনীতি এবং অভিজাতের বিড়ম্বনা থেকে ক্রমশই নিজেকে দূরে সরিয়ে নিতে আরম্ভ করলেন। 1727 সালে নিউটন গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসার কোনো সুফল পাওয়া গেল না। অবশেষে 20 মার্চ মহাবিজ্ঞানী নিউটন তার প্রিয় অনন্ত বিশ্ব প্রকৃতির বুকে চিরদিনের জন্য হারিয়ে গেলেন। 7 দিন পর তাকে ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে সমাধিস্থ করলেন। মৃত্যুর কয়েকদিন আগেই তিনি লিখেছিলেন, পৃথিবীর মানুষ আমাকে কিভাবে জানি না, কিন্তু নিজের সম্বন্ধে আমি মনে করি আমি একটা ছোট্ট ছেলের মতো সাগরের তীরে খেলা করছি আর খুঁজে ফিরেছি সাধারণের চেয়ে সামান্য আলাদা পাথরের নুড়ি বা ঝিনুকের খোলা। সামনে আমার পরে রয়েছে অনাবিষ্কৃত বিশাল জ্ঞানের সাগর।